আসসালামু আলাইকুম। আজকে তোমাদের মাঝে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তাপগতিবিদ্যা অর্থাৎ থার্মোডাইনামিক্স। এই অধ্যায়ের সকল সূত্র আমি তোমাদেরকে এখানে ইনক্লুড করে দিয়েছি। তোমরা এই সূত্রগুলো যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো এই অধ্যায়ের যে কোনো সিকিউ তোমরা আনসার করতে পারবে। তো 5টা ধাপে আমি এই অধ্যায় সকল আলোচনা করেছি সূত্রসমূহের উপর। তো প্রথম ধাপটি হচ্ছে তাপমাত্রা সংক্রান্ত 2টা এখানে সূত্র আছে। একটা হচ্ছে C/5 দিয়ে সূত্রগুলো, আরেকটা হচ্ছে F-32/9, আরেকটা হচ্ছে K-273/5, এই একটা সূত্র। আর এইটার যদি পরিবর্তন চাই তাহলে হচ্ছে ΔC=5, এই সূত্রটা তোমরা সম্পূর্ণ প্রয়োগ করতে পারো। তো এই দুইটা সূত্রের উপর ভিত্তি করে এখানে সকল সিকিউ এমসিকিউ এক্সামে আসবে। তো তোমরা এই দুইটা সূত্র ভালোভাবে মুখস্থ করবে। আর দ্বিতীয় ধাপটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, তাপগতিবিদ্যার সূত্রসমূহের উপর ধাপ আলোচনা করা হয়েছে। তো তাপগতিবিদ্যার সূত্রসমূহটা কি মূলত এটা তোমাদের একটু বুঝিয়ে দিই। মূলত 3টা সূত্র এখানে আছে। শূন্যতম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং কি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি, চলো এটা একটু দেখিয়ে দিই। ধরো কোনো একটা সিস্টেম, এটা একটা ধরো একটা সিস্টেম, এই সিস্টেমে যদি DQ পরিমাণ তাপ সরবরাহ করো তাহলে এই সিস্টেম DW পরিমাণ কাজ সম্পাদন করবে এবং কি DU পরিমাণ অভ্যন্তরীণ শক্তিরূপে এখানে জমা থাকবে, অর্থাৎ DQ = DU + DW। এটাই হচ্ছে, এই দেখো এখানে প্রথম সূত্র রূপে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এটাই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এখন হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা কি। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র হচ্ছে, ধরো দুইটা বস্তু নিয়েছ, এ বস্তু এবং হচ্ছে কি বি বস্তু। বি বস্তু যদি তৃতীয় বস্তু অর্থাৎ সি বস্তুর সাথে পরস্পরের সাম্যাবস্থায় থাকে তাহলে এই এ বস্তু এবং বি বস্তু পরস্পর নিজেদের মধ্যে কি সাম্যাবস্থায় বিরাজ করবে। আরেকবার একটু বলে দিই শোনো, এ বস্তু বি বস্তু যদি তৃতীয় কোনো বস্তু অর্থাৎ সি বস্তুর সাথে, এই দুটা বস্তু এই বস্তুর সাথে সাম্যাবস্থায় রয়েছে তাহলে এ ও বি পরস্পরের সাথে কী হচ্ছে, সাম্যাবস্থায় রয়েছে। এরপরে তাপগতিবিদ্যার দ্বিতীয় একটা সূত্র রয়েছে। সেই সূত্রটা হচ্ছে কি, ধরো তুমি কোনো সিস্টেমে ডিকিউ পরিমাণ তাপ সরবরাহ করছো, তাহলে এই ডিকিউ পরিমাণ তাপ কখনোই সম্পূর্ণরূপে DW রূপে পরিণত হতে পারবে না। এটাই হচ্ছে দ্বিতীয় সূত্রের প্রধান ভিত্তি। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের এই কয়েকটা ফর্মুলা দেওয়া আছে, DQ নির্ণয়ের সূত্র দেওয়া আছে, DU এর নির্ণয়ের সূত্র দেওয়া আছে, DW নির্ণয়ের সূত্র দেওয়া আছে। এই মানগুলোই পরিবর্তন করবে, বিভিন্ন মান দেবে, এইগুলোই তোমাদেরকে সঠিকভাবে পর্যালোচনা করে এই সূত্র অনুযায়ী তোমাদের সকল সিকিউ আনসার করতে হবে। সিভি এবং কি CP/CB = গামা হচ্ছে কি, গামার মানটা পরের পৃষ্ঠায় তোমাদেরকে আমি সম্পূর্ণ আলোচনা করে দিব। এখন বলতে পারো সিপি কি এবং কি সিবি কি। সিপি হচ্ছে কি, পি হচ্ছে কি প্রেশার অর্থাৎ কি চাপ, অর্থাৎ যদি সিপি দেওয়া থাকে তাহলে বুঝবে স্থির চাপ, আর সিবি যদি দেওয়া থাকে তাহলে বুঝবে কি স্থির আয়তন, কারণ ভি মানে হচ্ছে কি আয়তন। দেখো CP= হচ্ছে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, আর CB= হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। তো এইটুকু হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র সংক্রান্ত সকল আলোচনা। এরপরে দেখো তৃতীয় ধাপ হচ্ছে কি 4টা প্রক্রিয়া, অর্থাৎ তোমরা এখানে জানো যে এই অধ্যায়ের মূলত 4টা প্রক্রিয়া রয়েছে। 4টা প্রক্রিয়া কী রয়েছে, সমচাপ রয়েছে, সম আয়তন রয়েছে, সমস্ত রয়েছে এবং কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া রয়েছে। তাহলে সমচাপ প্রক্রিয়া কি, দেখো সমচাপ প্রক্রিয়া মানে হচ্ছে কি চাপটা স্থির থাকবে, চাপ কি থাকবে, স্থির থাকবে। এবং এখানে সূত্রটা হচ্ছে কি, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা হচ্ছে এখানে কি DQ = DU + DW, এটাই হচ্ছে সমচাপ প্রক্রিয়া। সমায়তন প্রক্রিয়া কি, এখানে আয়তনটা স্থির থাকবে, আয়তন স্থির থাকবে। এখানে আয়তন যদি স্থির থাকে তাহলে DW সূত্রটা দেখো আমরা এখানে পড়ছি PdV = NRDT। তাহলে যদি এখানে আয়তন স্থির থাকে তাহলে আয়তন হয়ে যাবে 0, তাহলে এই DW এর মান সম্পূর্ণটা 0 হয়ে যাবে। তাহলে DQ = কত হবে, DU হবে। এটাই হচ্ছে সমায়তন প্রক্রিয়া। 2টা প্রক্রিয়া গেল। আর তৃতীয় প্রক্রিয়াটি হচ্ছে সমস্ত প্রক্রিয়া। তৃতীয় প্রক্রিয়াটি হচ্ছে কি সমস্ত প্রক্রিয়া। সমস্ত প্রক্রিয়ায় তাপমাত্রাটা স্থির থাকবে এবং এই ক্ষেত্রে তোমার সবসময় মনে রাখবে যে অভ্যন্তরীণ শক্তি DU তাপমাত্রার সাথে সমানুপাতিক সম্পর্ক। অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার সাথে কী সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। আচ্ছা, এখানে যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে অবশ্যই আয়তনটা, যেহেতু এখানে যদি তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে অভ্যন্তরীণ শক্তিটা কী থাকবে, স্থির থাকবে। তাহলে DQ = DU + DW যদি সূত্রটা বসাই, তাহলে যদি এখানে তাপমাত্রা স্থির থাকে তাহলে অভ্যন্তরীণ শক্তিটা কী হবে, স্থির হয়ে যাবে, অর্থাৎ 0 হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে DQ = DW। আর এই সমস্ত প্রক্রিয়া কৃতকাজ নির্ণয় একটা ফর্মুলাটা অনেক সিকিউ আসবে, এটা হচ্ছে খুব ভালোভাবে মুখস্থ করবে। এটা ট্রিপল স্টার, এটা হচ্ছে এটা হচ্ছে W = NRT ln V2/V1, অর্থাৎ কি আয়তনের পরিবর্তন আয়তনের পরিবর্তন V2/V1। এই সূত্র থেকে অনেক সিকিউ আসবে, এটা ভালোভাবে মুখস্থ করবে। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে তাপ তাপ তাপটা স্থির থাকবে, তাপ অর্থাৎ DQ যেটা রয়েছে, এই DQ এটা কি থাকবে, স্থির থাকবে। তো দেখো DQ যদি স্থির থাকে তাহলে DU = -DW। এবং এখানে একটা কৃতকাজের সূত্র আছে, এই কৃতকাজ এবং এই কৃতকাজ দিয়ে অনেক সিকিউ
ঘয়ে আসছে, অনেক কোশ্চেন আসছে। তো এই সূত্রটা হচ্ছে দেখো, ডাব্লিউ ইকুয়াল টু এন আর ডিভাইড বাই গামা মাইনাস ওয়ান T1 মাইনাস T2। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তিনটা সূত্র আছে, পি ভি দিয়ে আছে, টি ভি দিয়ে আছে এবং কি টি পি দিয়ে আছে। এই তিনটা সূত্র ভালো মুখস্থ করবে, এখান থেকেও অনেক কোশ্চেন আসে। এখন তোমাদেরকে দেখাই এই গামাটা কি। গামাটা হচ্ছে, দেখো গামার তিনটা মান রয়েছে। একটা হচ্ছে কি একক পরমাণুর ক্ষেত্রে গামার মান হচ্ছে 1.67, দ্বিপরমাণুর ক্ষেত্রে গামার মান হচ্ছে 1.41, ত্রিপরমাণুর ক্ষেত্রে গামার মান হচ্ছে 1.33। এটা হচ্ছে গামার মান দ্বিপরমাণুর ক্ষেত্রে। যেমন ধরো H2, O2, তারপর হচ্ছে কি N2, এগুলোর ক্ষেত্রে হচ্ছে এই 1.41 এইটা দিয়ে মূলত সকল ম্যাথগুলো আসে। কিছু কিছু ক্ষেত্রে এইটা দিতে পারে, কিছু কিছু ক্ষেত্রে এগুলো দিতে পারে। তারপরে তৃতীয় যে ধাপটি রয়েছে সেইটি হচ্ছে তৃতীয় ধাপ শেষ করছি। চতুর্থ ধাপ হচ্ছে কর্মদক্ষতা সংক্রান্ত। চারটা সূত্র আছে যেগুলো সিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে ইটা ইকুয়াল টু, এই তিনটা হচ্ছে কি কর্মদক্ষতা, এটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। তো প্রথমে তোমাদেরকে এই কোন কোনগুলো কী দ্বারা প্রকাশ করা হয় এটা তোমাদেরকে দেখে নিই। Q1 যেটা রয়েছে এটা গৃহীত তাপ দ্বারা প্রকাশ করা হয়, Q2 যেটা এটা বর্ধিত তাপ দ্বারা প্রকাশ করা হয়, এবং T1 যেটা তাপ উচ্চের তাপমাত্রা, T2 হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা। ইটা ইকুয়াল টু হচ্ছে 1 - Q2/Q1 ইন্টু 100%। এটার আরেকটা সূত্র রয়েছে, ইটা ইকুয়াল টু 1 - T2/T1 ইন্টু 100%। এই দুটি সূত্র খুব গুরুত্বপূর্ণ। এবং কৃতকাজ যদি নির্ণয় করতে বলে তাহলে ইটার মানটা সর্বপ্রথম বের করে পরে Q1 মান দেওয়া থাকবে, এটা বসাই দিবা। ধরো Q1 এর মান দেওয়া নেই, Q2 এর মান দেওয়া আছে কোনো সিকিউতে, তাহলে তোমরা এই সূত্রটা প্রয়োগ করে Q1 এর মান বের করে কৃতকাজ নির্ণয় করতে পারবে। তাহলে পঞ্চম ধাপ হচ্ছে কি এন্ট্রপি পরিবর্তন। এন্ট্রপি পরিবর্তনের ক্ষেত্রে ধরো কোনো একটা বরফ বিন্দু 0 ডিগ্রি সেলসিয়াস ধরো বরফ দেওয়া আছে, বা -10 ডিগ্রি সেলসিয়াস বরফ দেওয়া আছে, এটা যদি পানিতে পরিণত করতে বলে তাহলে এই ফর্মুলাটা ইউজ করবে। ধরো 10 ডিগ্রি সেলসিয়াস পানি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস পানিতে রূপান্তরিত করতে বলছে, তাহলে এই ফর্মুলা ইউজ করবে। এবং ধরো কোশ্চেনে বললো 100 ডিগ্রি সেলসিয়াস পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস ভাস্পে পরিণত করতে বলো, তাহলে এই সিকিউটা সমাধান করার জন্য এটা ইউজ করবে। এখন এন্ট্রপি পরিবর্তন জন্য দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্র তোমরা ভালোভাবে মুখস্থ করবে, DQ/T, MLF/T, MLV/T। আরেকটা হচ্ছে এন্ট্রপি পরিবর্তন সংক্রান্ত। তো এই সূত্রগুলো তোমরা ভালোভাবে যদি আয়ত্ত করতে পারো তাহলে এই অধ্যায়ের যে কোনো সিকিউ তোমরা অ্যান্সার করতে পারবে। তো এই পর্যন্তই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ সকলকে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।